আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমি নতুন একটা দেশ এক্সপ্লোর করার চেষ্টা করছি। সেটা হচ্ছে স্টাডি ইন নিউজিল্যান্ড। এই রিলেটেড খুব বেশি ইনফরমেশন অনলাইনে অ্যাভেইলেবল না। তো আমি আমার নিজের মতো করে খোঁজার চেষ্টা করেছি। আমি আমার রিসার্চের পরিপ্রেক্ষিতে ২ টা ভিডিও বানানোর চেষ্টা করব। ১ম ভিডিওতে আমি মেইনলি নিউজিল্যান্ডে কোন ইউনিভার্সিটিগুলো অ্যাভেইলেবল, সেই ইউনিভার্সিটিতে টিউশন ফিস কেমন, কি ধরনের রিকোয়ারমেন্ট আপনার ফুলফিল করতে হয় ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্রসেস এবং পড়াশোনা শেষ করে কাজের সুযোগ কি ধরনের আছে সেই রিলেটেড ইনফরমেশনগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। আর সেকেন্ড ভিডিওতে আমি মেইনলি আলোচনা করব হচ্ছে কিভাবে স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশন করতে হয় এবং পড়াশোনা শেষ করে নিউজিল্যান্ডে পার্মানেন্টলি থেকে যেতে চাইলে আপনার কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই রিলেটেড ইনফরমেশনগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। প্রত্যেকটা ইনফরমেশন আমি নিউজিল্যান্ড গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়েছি। এই ইনফরমেশনগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে এবং এখানে আমার নিউজ লেটারের লিঙ্ক আছে। আমার নিউজ লেটারের সাবস্ক্রাইবারদের সাথে অলরেডি এই ভিডিওটা যতদিনে পাবলিশ হবে ততদিনে আমি ইনফরমেশনগুলো হয়তো পাঠিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে সেখান থেকে ঢুকে লিঙ্কে গিয়ে নিজে পড়ে ইনফরমেশনের অথেন্টিসিটি আপনি যাচাই করে নিতে পারেন। ভিডিওর এই পর্যায়ে আমি নিউজিল্যান্ডের প্রস এন্ড কনস গুলো নিয়ে আলোচনা করব। আপনি এতে করে সিদ্ধান্ত নিতে আপনার সুবিধা হবে যে আপনার জন্য কি নিউজিল্যান্ড আসা উচিত নাকি উচিত না। প্রথমে ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি। প্রথমত হচ্ছে এটা একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি। তার মানে যে কোনো নন ইংলিশ স্পিকিং কান্ট্রির তুলনায় এখানে এসে পড়াশোনা করে কাজ করে সমাজে অ্যাসিমিলেট হয়ে যাওয়াটা আপনার জন্য সহজ। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানের ওয়েদার কানাডা অথবা যে কোনো নর্ডিক কান্ট্রি থেকে 1000 টাইমস বেটার। সো এটা অনেকের কাছে খুব বড় একটা ফ্যাক্টর। এটা একটা আমার কাছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর মনে হয়েছে যেটা আপনাদের জানা উচিত। নাম্বার 3 হচ্ছে এখানের পড়াশোনার যে টিউশন ফিস সেটা আমি কম্পেয়ার টু অস্ট্রেলিয়া, কানাডা অথবা ইউএস এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমার কাছে বেশ অ্যাফোর্ডেবল মনে হয়েছে। অ্যাফোর্ডেবল বলতে আমি যে খুব চিপ তা বলবো না, তবে কম্পেয়ার টু কানাডা অথবা অস্ট্রেলিয়া এটা বেশ কম। আর নাম্বার 3 হচ্ছে দ্য কোয়ালিটি অফ এডুকেশন। কোয়ালিটি অফ এডুকেশন হচ্ছে গভর্নমেন্টের ওয়েবসাইটে বলে দেওয়া আছে পুরা নিউজিল্যান্ডে মাত্র 8টা ইউনিভার্সিটি আছে। এই 8টা ইউনিভার্সিটির প্রত্যেকটা টপ 3% ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ টপ 3% ইউনিভার্সিটির মধ্যে আছে। তার মানে আপনি চোখ বন্ধ করে যে কোনো ইউনিভার্সিটি ভর্তি হয়ে গেলেই আপনি শিওর থাকবেন যে আপনি বেস্ট কোয়ালিটির এডুকেশন পাচ্ছেন। অন্যদিকে হয়তো অস্ট্রেলিয়া বা কানাডা, ইউএসএ তো অনেক ভুগিচুকি ইউনিভার্সিটি আছে। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে যে নিউজিল্যান্ডে পড়াশোনা শেষ করে বেসড অন ইউর লেভেল অফ এডুকেশন আপনি আপ টু 3 ইয়ার্স পর্যন্ত ওয়ার্ক পারমিট পাইতে পারেন এবং ওয়ার্ক পারমিট শেষ করে এখানে এসে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে থেকে যাওয়ার সুযোগ আছে। তবে আমার নিজের রিসার্চে যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার যে প্রসেস সেটা অস্ট্রেলিয়ার থেকে হয়তো কিছুটা সহজ ইন নিউজিল্যান্ড, বাট কানাডা থেকে ডেফিনেটলি কঠিন। এই তো গেলো ভালো দিকগুলা। আর খারাপ দিক নিয়ে যদি আলোচনা করি, খারাপ দিক নিয়ে কথা বলাটা একটু ডিফিকাল্ট, কারণ ইন্টারনেটে তো আর খারাপ দিকের রেফারেন্স বলা থাকে না। বেসড অন মাই রিসার্চ মনে হয়েছে যে স্টুডেন্ট ভিসায় নিউজিল্যান্ডে একজন বাংলাদেশি ছাত্রছাত্রীর পড়তে আসাটা হয়তো কিছুটা ডিফিকাল্ট বা ভিসা রেশিও হয়তো কিছুটা কম, যে কারণে অনেক বেশি স্টুডেন্ট নিউজিল্যান্ডে পড়তে আসতেছে না। এটা হচ্ছে নাম্বার 1 আমার কাছে কনস মনে হয়েছে, ভিসা ডিফিকাল্টি। আর দ্বিতীয় যে ডিফিকাল্টি আমার মনে হয়েছে, এগেন এই রিলেটেডও কোনো কংক্রিট ইনফরমেশন আমার কাছে নাই। আমার অ্যাজাম্পশন হচ্ছে নিউজিল্যান্ড ছোট দেশ, ছোট ইকোনমি কম্পেয়ার টু অস্ট্রেলিয়া, কানাডা অথবা ইউএসএ। যখন ইকোনমির সাইজ ছোট থাকে তখন সেখানে স্কিলড লেবারের ডিমান্ড কম থাকে। তার মানে আপনার স্কিলড জব খুঁজে পাইতে হয়তো কিছুটা কষ্ট হইতে পারে। তবে জব সার্চিং প্রসেসটা খুবই পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স। যে মানুষের কোয়ালিফিকেশন বেশি তার জন্য কাজটা সহজ, যে মানুষের কোয়ালিফিকেশন কম তার জন্য কাজটা কিছুটা কঠিন। তো এটা আসলে আমি 100% কনভিকশন দিয়ে কখনোই আপনাকে বলতে পারবো না যে জাস্ট বিকজ আপনি নিউজিল্যান্ডে যাচ্ছেন তার মানে আপনি চাকরি পাবেন না। তবে আমার কাছে মার্কেট সাইজ দেখে মনে হয়েছে হয়তো চাকরি পাওয়াটা কিছুটা ডিফিকাল্ট হইতেও পারে। তো এই হচ্ছে প্রস এন্ড কনস। আমি ভ্যালু ফ্রি ভাবে জিনিসটা আপনার সাথে ডিসকাস করার চেষ্টা করেছি। এখন আপনি ডিসিশন নেবেন, এটা আপনার সিদ্ধান্ত যে আপনি নিউজিল্যান্ডে আসবেন নাকি আসবেন না। তো চলেন গভর্নমেন্টের ওয়েবসাইটে যাই। নিউজিল্যান্ডে বছরে 2টা সেমিস্টারে স্টুডেন্ট নেওয়া হয়। নর্দার্ন হেমিস্ফিয়ারের যে দেশগুলো আছে, যেমন ধরেন যে ইউএসএ, কানাডা বা ইউরোপের দেশগুলো, এগুলোতে সবসময় বড় সেশনটা হয় হচ্ছে সেপ্টেম্বর সেশন, আর ছোট একটা সেশন থাকে যেটা হচ্ছে জানুয়ারি মাসে। যেহেতু নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া সাউদার্ন হেমিস্ফিয়ারের কান্ট্রি, ওদের সিস্টেমটা আবার একটু উল্টা। ওদের সবচেয়ে বড় সেশনটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে, আর ছোট আরেকটা সেশন থাকে সেটা হচ্ছে জুলাই মাসে। ওদের জুলাই মাসে হচ্ছে উইন্টার আর ফেব্রুয়ারি মাস হচ্ছে সামার থাকে। যদি আপনি ফেব্রুয়ারি সেশনে আসতে চান তাহলে আপনার প্রিপারেশন, ভিসার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত অক্টোবর নভেম্বর থেকে। আর আপনি যদি জুলাই সেশনে আসতে চান তাহলে মার্চ বা এপ্রিল থেকে আপনি ভিসার প্রিপারেশন নিতে পারেন। ভিসার জন্য অন অ্যাভারেজ 3 থেকে 3.5 মাসের মতো সময় লাগে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপু কোন সাবজেক্ট গুলাতে সবচেয়ে বেশি ডিমান্ড
ডিমান্ড রয়েছে এই দেশে পড়াশোনার জন্য, আমি তাহলে বলবো ইঞ্জিনিয়ারিং, বিজনেস। আরেকটা স্পেশাল ক্যাটাগরি আমি দেখলাম সেটা হচ্ছে ট্যুরিজম এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট। যেমন কানাডায় যদি আপনি ট্যুরিজম এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়েন, আপনার জন্য ভালো চাকরির সুযোগটা বেশ কম। কিন্তু নিউজিল্যান্ডের ফরেন রেভিনিউ আর্নিং এর খুব বড় একটা সোর্স হচ্ছে তাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রি। তাই এখানে বেশ স্কিলড লেবারের ডিমান্ড রয়েছে। আপনি যদি এই খাতে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই এই রিলেটেড কোর্সগুলো আপনি দেখতে পারেন। তো এখন চলেন গভর্নমেন্টের ওয়েবসাইটে যাই, গিয়ে আমরা দেখার চেষ্টা করি যে আমি যদি সুইটেবল কোনো একটা কোর্স খুঁজতে চাই সেটা করার জন্য আমার কি কি প্রসেস ফলো করতে হবে। আপনি নিউজিল্যান্ডে পড়াশোনা করেন, পড়াশোনার পরে যদি ওয়ার্ক পারমিট পেতে চান অথবা পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে থেকে যেতে চান, তাহলে প্রথমেই যে জিনিসটা আপনার বুঝতে হবে সেটা হচ্ছে ওদের লেভেল অফ এডুকেশন, যেটাকে NZQA লেভেল বলে থাকে। এই লেভেল অনুযায়ী পড়াশোনাটাকে ক্লাস 1 থেকে শুরু করে PhD পর্যন্ত পড়াশোনাটাকে তারা বেসড অন দ্য কমপ্লেক্সিটি 10টা ধাপে ভাগ করছে। এই 10টা ধাপ হচ্ছে সার্টিফিকেট টাইপের যেই ধরনের ডিগ্রি আছে সেগুলো হচ্ছে লেভেল 1 to 4, আর ডিপ্লোমা ধরনের ডিগ্রি সেগুলো হচ্ছে লেভেল 5 to 6। বাট আপনারা যারা এখানে পড়তে এসে থেকে যাওয়ার চিন্তা করতেছেন তাদেরকে লেভেল 7 থেকে কনসিডার করতে বলবো। ব্যাচেলার ডিগ্রিকে লেভেল 7 বলে তারা বিবেচনা করবে। আর গ্র্যাজুয়েট সার্টিফিকেট বা গ্র্যাজুয়েট ডিপ্লোমা, তার মানে অলরেডি ব্যাচেলর করে ফেলছেন, আপনি PGD টাইপের কোনো ডিগ্রি নিতে আসবেন, সেটাকে লেভেল 7 হিসেবেই চিন্তা করবে। ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স ডিগ্রি, সো দিস ইজ সামথিং ইউনিক অ্যাজ ওয়েল, এটাকে লেভেল 8 বলে বিবেচনা করবে। লেভেল 9 হচ্ছে মাস্টার্স ডিগ্রি, আর লেভেল 10 হচ্ছে আপনার PhD ডিগ্রি। আপনি যত হায়ার লেভেলের কোর্স করবেন আপনার জন্য ওয়ার্ক পারমিট পাওয়া এবং এখানে এসে PR হিসেবে থেকে যাওয়াটা তত বেশি সহজ হবে। আজকের ভিডিওতে আমি PGD নিয়ে অথবা PhD নিয়ে খুব বেশি আলোচনা করব না। আজকে মেইনলি আমি আলোচনা করব হচ্ছে মাস্টার্স ডিগ্রি নিয়ে। তো আমি বুঝলাম যে লেভেল অফ স্টাডিজটা কি। নিউজিল্যান্ডে 10টা লেভেল আছে এবং বেসড অন দ্য কমপ্লেক্সিটি লেভেলগুলা ডিটারমিন হয়। আপনার উচিত লেভেল 7 অর অ্যাবাভ রিলেটেড কোর্সগুলোতে আসার চেষ্টা করা। এরপরে আপনি যদি পড়াশোনা করতে যান তাহলে কোন ওয়েবসাইটে গিয়ে সুইটেবল কোর্স খুঁজবেন। studywithnewzealand.gov.nz এই যে ওয়েবসাইট, এখানে এসে আপনি পড়াশোনা সম্পর্কিত নিউজিল্যান্ডে যত ইনফরমেশন দরকার সব পেয়ে যাবেন। আপনার মনে যত প্রশ্ন আছে, এই যে দেখেন ওরা বলে দিছে যে নিউজিল্যান্ড ইজ নাম্বার 1 ফর প্রিপেয়ারিং স্টুডেন্টস ফর ফিউচার, টপ 3 ইউনিভার্সিটিস আছে, ওদের ভালো ভালো ফিচারগুলো নিয়ে ওরা আলোচনা করছে। তবে আমাদের এখানে যাইতে হবে হচ্ছে স্টাডি অপশন এই বাটনে ক্লিক করতে হবে। এই যে এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে নিউজিল্যান্ডের পোস্ট সেকেন্ডারি লেভেলের 3 ধরনের এডুকেশনাল ইনস্টিটিউশন আছে। প্রথমটা হচ্ছে ইউনিভার্সিটি, যেটা রেগুলার ইউনিভার্সিটি, আর সেকেন্ড হচ্ছে NZ ইনস্টিটিউট অফ স্কিলস অ্যান্ড টেকনোলজি। এগুলো হচ্ছে যত আপনার ট্রেড স্কুল আছে, বাট আপনাকে বিভিন্ন ধরনের হ্যান্ডস অন স্কিল বেসড লার্নিং অপরচুনিটি প্রোভাইড করা হয়, এগুলো হচ্ছে সেগুলা। আর লাস্ট হচ্ছে প্রাইভেট ট্রেনিং এস্টাবলিশমেন্ট। এটা কি আমি খুব ভালো জানি না, এটা হচ্ছে সার্টিফিকেট বিক্রির কারখানা। আমি ব্যক্তিগতভাবে আপনাকে প্রাইভেট ট্রেনিং এস্টাবলিশমেন্টগুলো অ্যাভয়েড করতে বলবো। যদি আপনার স্কিলস ট্রেড রিলেটেড কোনো ডিগ্রি নিতে ইচ্ছা করে আপনি আসতে চাইলে আসতে পারেন ডিপ্লোমাতে। বাট আমি নিজে যদি নিউজিল্যান্ডে পড়তাম বা আমার নিজে ছোট বোনকে যদি আমি পাঠাতাম, ডেফিনেটলি আমি ইউনিভার্সিটিতে পাঠাতাম। সো আমি ক্লিক করলাম ইউনিভার্সিটিতে, অ্যান্ড দেখেন নিউজিল্যান্ডে যে কটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ অকল্যান্ড হুইচ ইজ দ্য বেস্ট ইউনিভার্সিটি, ক্যান্টারবারি, আরো যা যা সবগুলো সম্পর্কে আপনি ছোটখাটো একটা ওভারভিউ পেয়ে যাবেন। বাট এটা আমার জানার দরকার নেই, আমার জানার দরকার হচ্ছে আমি কোন কোর্সটা পড়তে পারি। সো আই এম রেডি টু স্টার্ট নাও, এই বাটনে ক্লিক করলাম অ্যান্ড ফাইন্ড এ কোর্স, এখানে ক্লিক করলাম। অ্যান্ড দেখেন এখানে ফিল্টার আউট করা যাচ্ছে। আমি স্টাডি ইন নিউজিল্যান্ড এটা দিলাম, অ্যান্ড এখানে ফিল্টার করা যাবে হচ্ছে MBA। আমি ধরলাম আমি MBA পড়াশোনা করতে চাই, সেই রিলেটেড কোর্স খুঁজবো। তো এখানে দেখেন এই যে ইউনিভার্সিটি অফ ক্যান্টারবারিতে MBA ডিগ্রি আছে, ডিউরেশন 16 মান্থ, নেক্সট স্টার্ট ডেট এক্সপেক্টেড 15th of July 2024 এ শুরু হবে, এবং ছোটখাটো একটা ওভারভিউ দিয়ে দিছে যে ওদের কোর্সের স্পেশালিটি কি। অ্যানাদার ওয়ান ইজ 1 year MBA, যেটা হচ্ছে মেসি ইউনিভার্সিটিতে। ওটাগোতে আরেকটা MBA আছে যেটা হচ্ছে 3 বছরের। তারপর হচ্ছে another 1 year MBA in the Auckland University of Technology, there is another one. সো খুবই ইজিলি আপনি ফিল্টার করে পেয়ে যেতে পারেন। কানাডায় কিন্তু এরকম সহজেই পাওয়া যায় না, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ঢুকে ঢুকে দেখতে হয় MBA আছে কিনা, MBA তে রিকোয়ারমেন্ট আছে কিনা, রিকোয়ারমেন্টগুলো আপনি ফুলফিল করতে পারতেছেন কিনা। বাট এখানে ওয়ান প্লেসে আপনি সবকিছু পেয়ে যাবেন। ধরেন আমি ক্যান্টারবারিতে MBA করব, আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার দেখেন এখানে সেভ অ্যাজ ফেভারিট করেও রাখতে পারবেন। যে আপনি অনেক কিছু খুঁজতেছেন, কি কি খুঁজছিলেন আপনার মনে নাই, পরের দিন ঢুকে আপনি যেখানে সাইন ইন করলে, এখানে সাইন ইন করা যায় ইজিলি। আমি যদিও এখন সাইন ইন করি নাই, বাট আপনি সাইন ইন করলে আপনি কি কি সার্চ করলেন না করলেন সবকিছু সেভ করে রাখতে পারবেন ইনফরমেশন। এখানে সামারি দিছে তাদের ডিগ্রিতে কি কি শেখানো হবে, তাদের মিশন ভিশন সমস্ত কিছু, অ্যান্ড দেন সাবজেক্ট অ্যান্ড কোর্সেস। সো এই MBA ডিগ্রি পাস করতে চাইলে আপনার এই কোর্সগুলো করতে হবে। সো বিজনেস রিসার্চ মেথড, ম্যানেজারিয়াল ফাইন্যান্স, অ্যাকাউন্টিং অ্যান্ড গভর্নেন্স, মার্কেটিং অ্যান্ড স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স,
সুন্দর সুন্দর অনেক সাবজেক্ট আপনাকে পড়ানো হবে, আপনি মোটামুটি বুঝে গেলেন যে কি কি স্কিল আপনাকে শেখানো হবে। এইগুলা পড়ে আপনি কি কাজ করতে পারেন, কোন ক্যারিয়ারে যেতে পারেন, সেগুলো একটা বর্ণনা দিছে। অ্যান্ড সবচেয়ে যেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা হচ্ছে যে এন্ট্রি ক্রাইটেরিয়াগুলো খুব সুন্দর কনসাইজ ভাবে একটা ওয়েবসাইটে তারা দিয়ে দিছে। এখানে যেরকম তারা রিকোয়ারমেন্ট আছে যে এনি ব্যাচেলর ডিগ্রি অর পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মাস্ট হ্যাভ বিন কমপ্লিটেড উইথ গুড গ্রেডস অ্যাট লিস্ট 5 years অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ রিকোয়ার্ড। সো ইয়েস, তারা স্পেসিফিক কোনো সিজিপিএ বলে দেয় নাই, বাট 5 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাইছে। তারপরে আসবে ইংলিশ প্রফিসিয়েন্সি, এটা দেখেন 6.5 উইথ আ মিনিমাম অফ 6 অ্যান্ড এভরি ব্যান্ড। তারপর TOEFL পিটি অনেক কিছু তারা অ্যালাউ করবে। অ্যান্ড ডেডলাইনও এখানে সুন্দর করে বলে দিছে ডিসেম্বর 8। এখন যদি আপনি এই ইউনিভার্সিটিতে ধরেন যে আমি এমবিএ এই ডিগ্রিটা আমার পছন্দ হয়েছে, আমি এটাতে ভর্তি হব, তা আমি কি করব? আমি এখানে লিখবো হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যান্টারবারি এমবিএ, লিখে আমি সার্চ দিব। এই যে এখানে দেখেন ফিস অ্যান্ড স্কলারশিপ সমস্ত ইনফরমেশনগুলো চলে আসছে। আমি একটু পরে এই নিউজিল্যান্ডের গভর্নমেন্টের ওয়েবসাইটে কোথায় গিয়ে আপনি স্কলারশিপ সম্পর্কিত খোঁজ নিতে পারবেন সেই রিলেটেড ইনফরমেশনগুলো শেয়ার করবো, বাট এখানে আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি যে আপনি ধরেন স্কলারশিপ পাইলেন না, আপনার টিউশন ফিস কত হবে সেই রিলেটেড ইনফরমেশনগুলো কিন্তু এই যে এই জায়গায় চলে আসছে। আচ্ছা, আমি ধরলাম যে আমার সবকিছু পছন্দ হয়েছে, আমি এখন অ্যাপ্লাই করবো। সো আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম, আমার একটা পোর্টালে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। এই যে দেখেন আমি কানেক্ট উইথ ফেসবুক অথবা গুগল দিতে পারি, আমি কানেক্ট উইথ গুগল দিলাম। সো একটা অ্যাকাউন্ট খুলতেছি আমি, মেইনলি অ্যাকাউন্ট আমি একটু আগে খুলে ফেলছিলাম। সো অলরেডি আমাকে ডিরেক্ট পোর্টালে নিয়ে আসছে, তমা রহমানের পোর্টালে। বাট যদি আপনি এর আগে কখনো না খুলে থাকেন, দ্য প্রসেস ইজ ভেরি সেলফ এক্সপ্লেনেটরি অ্যান্ড ভেরি সিম্পল, জাস্ট লাইক ওপেনিং এ ফেসবুক অ্যাকাউন্ট। তো ধরলাম যে আমি স্টার্ট এ নিউ অ্যাপ্লিকেশন দিব। সো নিউ স্টুডেন্ট হিসেবে আপনি ক্লিক করলেন অ্যান্ড এখানে দেখেন আপনার অনেক ইনফরমেশন ফুলফিল করা লাগবে। সো আমি আস্তে আস্তে 1 by 1 যাচ্ছি। আমি কবে পড়াশোনা শুরু করতে চাই? সো 2025 এ 7 কন্টিনিউ। কারণ একটু আগে দেখে আসছি কিন্তু যে দ্য আর্লিয়েস্ট অ্যাভেলেবল স্লট ইজ ইন জুলাই 2025। তো এটা আপনাকে 25 শুরু করতে হবে এবং এটার ডেডলাইন হচ্ছে, আমি এগেন একটু আগে বেসড অন মাই রিসার্চ আমি জানি ডেডলাইন হচ্ছে ডিসেম্বরের 8 তারিখ। স্টার্ট মাই অ্যাপ্লিকেশন। আমার ডেট অফ বার্থ আমি এই যে দিছি একটা কিছু ভুগিচুকি। তারপর হচ্ছে তমা রহমান আমার নাম, যেটা আমার নাম না। জেন্ডার ফিমেল, শি হার। আর ইউ অ্যাপ্লাইং উইথ এজেন্ট? নো। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এখানে যে অপশন আসবে হচ্ছে যে আপনি কি অস্ট্রেলিয়ান সিটিজেন, নিউজিল্যান্ড সিটিজেন না ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। ইন্টারন্যাশনাল আমি। অ্যান্ড দেন আমি আমার সিটিজেনশিপ বাংলাদেশ দিছি। উইল ইউ বি লিভিং ইন নিউজিল্যান্ড? ইয়েস। অ্যান্ড আমাকে আমার সিটিজেনশিপ সার্টিফিকেট প্রোভাইড করতে বলছে, বাংলাদেশের পাসপোর্টের ডকুমেন্ট এখানে আমি একটা বুঝুকি আপলোড করে দিছি। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে বলছে, ফোন নাম্বার দিতে বলছে, এগুলো হচ্ছে আমার অ্যাড্রেস। আচ্ছা, এগুলো গেল। অ্যান্ড দেন সেভ এন্ড কন্টিনিউ দিব। সেকেন্ড আসবে আমার একাডেমিক হিস্ট্রি। এখানেও আমি বসে বসে অনেক কিছু অলরেডি ফিল আপ করে ফেলছি। হোয়াট ইজ ইউর হাইয়েস্ট লেভেল অফ স্টাডি অর দ্য কোয়ালিফিকেশন দ্যাট ইউ আর কারেন্টলি ওয়ার্কিং টুয়ার্ডস? সো আমি ভাই মাস্টার্স ডিগ্রি শেষ করছি, সো আমি এগুলো বললাম। তারপরে হচ্ছে আমার এই ডিগ্রিটার নাম কি ছিল, যেমন আমি এখানে ভুগিচুকি জিনিস লিখছি, বাট রিয়েলি লিখলে আমি কি লিখতাম যে আমি মাস্টার্স অফ আর্টস পাস করছি মেমোরিয়াল ইউনিভার্সিটি থেকে। কবে শুরু করছিলাম? আমি যদিও 2016 লিখছি, বাট এটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি আমি শুরু করছি 2019 সালে। সো 2019। তারপরে এডুকেশন প্রোভাইডার। সো আমি মানের নাম লিখবো, পুরা নাম লেখা উচিত, বাট আমি এখন একটু ছোট করে লিখতেছি বিকজ আমি অলস। আমি কোথা থেকে পড়াশোনা করছি? সো আমি অ্যাকচুয়ালি কানাডা থেকে পড়াশোনা করছি। সো আমি এখানে কানাডা লিখতাম। ডু ইউ হ্যাভ এনি আদার টার্সিয়ারি? আমি এখানে ইয়েস দিয়ে আমার ঢাকা ইউনিভার্সিটি ডিটেলসও দিতাম, বাট এখন জাস্ট ভিডিওর জন্য আমি দিচ্ছি না। আপলোড এ কপি অফ ইউর স্কলার্স জিপিএ রিপোর্ট। সো খুব সম্ভবত আপনার ট্রান্সক্রিপ্ট আপলোডের কথা বলছে, যেখানে ট্রান্সক্রিপ্ট আপলোড করে দেবেন। লেটস আমি একটা ভুগিচুগি কিছু আপলোড করি আমার কম্পিউটার থেকে। আপলোড দ্য এভিডেন্স অফ কমপ্লিশন। সো ডিগ্রি কমপ্লিশন ইউজুয়ালি কানাডাতে একটা ডিগ্রি কনফার্মেশন একটা লেটার দেয় অ্যাসাইড ফ্রম ইউর সার্টিফিকেট। বাংলাদেশে এটা দেয় না। সো বাংলাদেশে না দিলে আপনি যেটা করবেন সেটা আপনার সার্টিফিকেটটা আপলোড করে দিবেন। তারপরে হচ্ছে ইউরোপিয়ান ডিপ্লোমা, না আমার এগুলো নাই। ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ট্রান্সফার ক্রেডিট? নো। হ্যাভ ইউ এভার বিন এক্সক্লুডেড ফ্রম এনি টার্সিয়ারি এডুকেশন প্রোভাইডার? নো। সেকেন্ডারি স্কুল রিলেটেড ইনফরমেশন। Did you attend in New Zealand? No. What is your highest? এখন আমার দুনিয়ার হাই স্কুলের ইনফরমেশন চাবে, সো এগুলো আমি দিব। ধরলাম আমি এটা দিছি। সো সেভ এন্ড কন্টিনিউ। এরপর আসবে হচ্ছে কোয়ালিফিকেশন সিলেকশন। সিলেক্ট ইউর কোয়ালিফিকেশন চয়েস বিলো। সো আমি এখানে এমবিএটা সিলেক্ট করব, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আমার আর কিছু নাই, অনেকে ডাবল ডিগ্রি নেবে, তারা সেগুলো লিখবে। ডু ইউ এক্সপেক্ট টু কমপ্লিট অ্যান ইউসি কোয়ালিফিকেশন দিস ইয়ার? আমার ডিগ্রিটা যদি 2 বছরের হয় তাহলে দিস ইয়ারে কমপ্লিট করার আমার কথা না। সো সেভ এন্ড কন্টিনিউ যাবে। অ্যান্ড এই যে দেখেন আমি যদি কোথাও ভুল করি, আটকা যায়, এই যে ওরা একটা গাইডও দিয়ে রাখছে, যদি আমি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার কিভাবে দিব না বুঝি, অনেকে খুবই ভয় পেয়ে যায়। তো এই গাইডটা আপনি পড়তে পারেন।
অথবা দেখেন জেনারেল এনকোয়ারিজের জন্য এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এনরোলমেন্ট রিলেটেড এনকোয়ারিজের জন্য, ইন্টারন্যাশনাল এনকোয়ারিজের জন্য ফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস সমস্ত কিছু দেওয়া আছে। সো ভয় পাওয়ার কিছু নাই, ভুল হইতেই পারে। আমার স্টুডেন্টরা প্রত্যেকদিন হাজার হাজার ভুল করে, কেউ কোনো ভুল করার জন্য কারো ফাঁসি হয় নাই। এরপর আসবে হচ্ছে ফর মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিশন সিলেক্ট ইউর স্টাডি অপশন বিলো। সো ক্রাইস্ট চার্চ তাদের একটাই অপশন আছে, একটাই ক্যাম্পাস আছে, সো আমি এটা সিলেক্ট করলাম। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সো আই হ্যাভ স্যাট অ্যান ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, এটা দিলাম। অ্যান্ড দেন আমি আইএলস দিছি, এটা বললাম। ওয়েন ডিড ইউ টেক ইউর টেস্ট, সো আমি একটা ভুগিচুগি কিছু একটা বলবো আর কি, সেপ্টেম্বর অ্যান্ড লেটস 2024 সাল। 24 সাল তো সেপ্টেম্বর এখন আসেই নাই, সো 23। হোয়াট ওয়াজ ইউর রেজাল্ট, সো আমি সবগুলোতে ধরেন 9 পাইছি, কোনো সমস্যা নাই, এটাও 9, সব 9 পাইছি আমি। আরে আমাকে রাইটিং এ 9 লিখতে দিচ্ছে না। অ্যান্ড কপি অফ ইয়ার রেজাল্ট, সো আমার আইএলস এর যে ওই যে সনদপত্র যেটা দেয় সেটা হচ্ছে করা লাগবে আপলোড। সো আমি এটা একটা র্যান্ডম কিছু আপলোড করে দিলাম আমার এখানে। সেভ এন্ড কন্টিনিউ। তারপরে পোস্ট গ্র্যাড স্টাডি ইন্টেনশন, স্টাডি গোলস অ্যান্ড ক্যারিয়ার অ্যাসপিরেশনস, এইটা কাইন্ড অফ আপনার এসওপির মতো। কানাডায় যেরকম একটা এসওপি আলাদা কাগজে লিখে তারপর আপলোড করা লাগে, এখানে হচ্ছে আপনি এখানে মোটামুটি ডিসাইড করবেন যে হোয়াট ইন্টারেস্ট ইউ অ্যাবাউট দ্য কোয়ালিফিকেশন দ্যাট ইউ আর অ্যাপ্লাইং ফর। সো কেন আপনার এমবিএ করতে ইচ্ছা করতেছে, এই কোয়েশ্চেন অ্যান্সার দিবেন। অ্যান্ড দেন হোয়াট ডু ইউ প্ল্যান টু ডু আফটার ফিনিশিং দিস ডিগ্রি। সো এটা এগেন ফিউচার গোলস, এগুলো নিয়ে বহুত ভিডিও আমি বানাইছি, বহুত মানুষকে শেখানোর চেষ্টা করছি। সো সেখান থেকে দেখে আপনি ডিসিশন নিতে পারেন যে কিভাবে লিখবেন। অ্যান্ড এগেন একটু মার্কেটিং করে ফেলি, আপনার যদি এসওপি লেখা রিলেটেড সাপোর্টের দরকার হয়, ইউ ক্যান অলওয়েজ ইমেল মি, মাই ইমেল অ্যাড্রেস উইল বি ইন দ্য স্ক্রিন। সিভি বানাবেন, সিম্পল সিভি। মানুষ অনেক ভুগিচুকি ছবি টবি দিয়ে অ্যানিমেশন দিয়ে ছবি সিভি বানায়, ওরকম কিছু না, সিম্পল। আর এরপরে আসবে হচ্ছে পোটেনশিয়াল রিসার্চ সুপারভাইজার ফর থিসিস পিপল অনলি, আপনি থিসিসের না, সো আপনার এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এভিডেন্স অফ ফান্ডিং, দিস ইজ সামথিং নিউ। কানাডাতে আপনি ইউনিভার্সিটি লেভেলের টাকা আপনার ব্যাংকে আসে নাকি না, এগুলো নিয়ে কোনো টেনশন করা লাগে না। বাট এখানে তারা আপনাকে বলছে যে এভিডেন্স অফ ফান্ডিং দিতে হবে, কারেন্ট ব্যাংক স্টেটমেন্ট শোয়িং সাফিসিয়েন্ট ফান্ড ফর ইউর টিউশন লিভিং কস্ট মিনিমাম অফ $40,000 অথবা an official confirmation letter from the funding organization confirms your sponsorship. সো এগুলো হচ্ছে চাইছে, তার মানে হচ্ছে এই ডিগ্রিটাতে স্পেসিফিক কোনো স্কলারশিপ, ফুল স্কলারশিপ অফার করা হবে না। আমি যদি আমার এখানে অ্যাডমিশন পাইতে চাই তাহলে আমাকে $40,000 সমমূল্যের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারতে হবে। সো সেই ব্যাংক স্টেটমেন্টগুলো এখানে আপলোড করতে হবে। সো দিস ইজ সামথিং নিউ ফর মি অ্যাজ ওয়েল, কানাডাতে এইসব লাগে না। অ্যান্ড দেন আপনি অলমোস্ট টুয়ার্ডস দ্য এন্ড আপনি অ্যাপ্লিকেশন ডিক্লারেশন পড়বেন, তারপরে হচ্ছে এখানে এগ্রি করবেন, তারপরে সেভ এন্ড কন্টিনিউ দিবেন। আচ্ছা, এখন আসবে হচ্ছে এই যে আমি কিছু জিনিস বাদ দিয়ে গেছি, তো এই জন্য আমাকে ওরা শেষ করতে দিচ্ছে না। যদি সব ইনফরমেশন সুন্দরভাবে ফিল আপ করি তাহলে আমাকে সাবমিট করতে দিবে। এখন আমি খুঁজে দেখার চেষ্টা করছি যে অ্যাপ্লিকেশন ফিটা কত। অ্যাপ্লিকেশন ফি অ্যাটলিস্ট এই যে আমি এই ইউনিভার্সিটি অফ অকল্যান্ডের ওয়েবসাইটে গেছি, অকল্যান্ডের ওয়েবসাইটে দেখলাম যে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস আর নট চার্জড অ্যাপ্লিকেশন ফি। তার মানে অ্যাটলিস্ট অকল্যান্ড ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি নাই, আপনি ফ্রিতে মনের খুশিতে যত খুশি ততগুলো অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন ক্যান্টারবারিতে অ্যাপ্লিকেশন ফি আছে কিনা আমি এই রিলেটেড ইনফরমেশন অ্যাটলিস্ট ফর নাও খুঁজে পাই নাই, আপনি কাইন্ডলি একটু খুঁজে দেখবেন। অ্যাপ্লিকেশন ফি যদি থাকে তাহলে পে করবেন, আর না থাকলে তো নাই। তো এই হচ্ছে মোটামুটি কিভাবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে হয়। আচ্ছা, আমি এখন যেটা দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে স্কলারশিপ। অ্যাডমিশন রিলেটেড আমাদের কোয়েশ্চেনগুলো গেল, এখন একটু স্কলারশিপ রিলেটেড ইনফরমেশনগুলো প্রোভাইড করার চেষ্টা করবো, যেটা খুব সুন্দর কনসাইজ ওয়েতে গভর্নমেন্টের ওয়েবসাইটে আছে। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে হচ্ছে আমি স্কলারশিপ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো। স্কলারশিপের জন্য সেম প্রসেস কানাডা বা ইউএসএ তো যেরকম 2 ধরনের স্কলারশিপ প্রোভাইড করা হয়, একটা হচ্ছে ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপ, আর একটা হচ্ছে যে গভর্নমেন্টের স্কলারশিপ, যেগুলো হচ্ছে হয়তো অ্যাডিশনাল থার্ড পার্টি ফান্ড হিসেবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য প্রোভাইড করা হবে। তো প্রথমে হচ্ছে আমি ইউনিভার্সিটি স্পেসিফিকটা দেখাই, যেটা হচ্ছে পাওয়া সহজ। একটু আগে যে আমি যখন অ্যাপ্লিকেশনের প্রসেসটা ব্যাখ্যা করার চেষ্টা করতেছিলাম, সেখানেই দেখেন আমি যে এমবিএ ফিজ অ্যান্ড স্কলারশিপের যে পেজটাতে গেছিলাম, সেই পেজে অনেকগুলো স্কলারশিপের ইনফরমেশন থাকে। ফিজ যেমন এখানে বলে দিচ্ছে 39,098 2024 এর রেট অনুযায়ী। আর স্কলারশিপ দেখেন অনেক ধরনের স্কলারশিপ, যে বেন গগ ফ্যামিলি ফাউন্ডেশন লিডার স্কলারশিপ, তারপরে গ্র্যাজুয়েট উইমেন ক্যান্টারবারি ট্রাস্ট বোর্ড স্কলারশিপ, ফ্রি মেসন্স ইউনিভার্সিটি স্কলারশিপ, মানাকি নিউজিল্যান্ড স্কলারশিপ, গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন স্কলারশিপ ফর আর্টস বিজনেস অ্যান্ড ল। সো এই প্রত্যেকটা স্কলারশিপ যে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে তা কিন্তু না। কিছু স্কলারশিপ থাকবে মেয়েদের জন্য, কিছু থাকবে ন্যাশনালদের জন্য, কিছু থাকবে ইন্টারন্যাশনালদের জন্য। প্রত্যেকটা গিয়ে ঘুরে ঘুরে আপনার দেখতে হবে যে কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এবং সেখানে অ্যাপ্লাই করার জন্য কি আপনাকে সেপারেট অ্যাপ্লিকেশন করতে হবে নাকি ইউনিভার্সিটির এই যে আপনি অ্যাপ্লিকেশন করলেন সেটার সাথেই কানেক্টেড। সো এগুলো একটু টিডিয়াস প্রসেস, বাট কেউ একজন আপনাকে লাখ লাখ টাকা দিবে পড়াশোনা করার জন্য, সেই ক্ষেত্রে আপনার নিজের পক্ষ থেকে এতটুকু পরিশ্রম করতে হবে। আরেকটা হচ্ছে যে গভর্নমেন্টের ওয়েবসাইটে স্কলারশিপের ইনফরমেশন কিভাবে পাওয়া যায়, সেটা হচ্ছে সিম্পলি আমি গুগল এখানে সার্চ দিব যে স্কলারশিপ,
ইন নিউজিল্যান্ড। এই যে একটু আগে আমি সার্চ দিয়েছিলাম, সো সেটা চলে আসছে। সো এখানে অনেক কিছু আছে, আমি ওগুলোতে যাচ্ছি না, আমি জাস্ট গভর্নমেন্টের ওয়েবসাইটে খোঁজ নেওয়ার চেষ্টা করবো, যেটা হচ্ছে একটু আগে শো করছিলাম, স্টাডি উইথ নিউজিল্যান্ড গভর্নমেন্ট এনজেড। সেটা দিলাম। ফাইন্ড আ স্কলারশিপের ন্যাশনালিটি আমার চুজ করতে হবে যে কোন স্কলারশিপগুলো বাংলাদেশের মানুষের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। অ্যান্ড দেন আমি সার্চ দিলাম, অ্যান্ড দেখেন অনেক স্কলারশিপ, অনেক। প্রথমে যেটা হচ্ছে যে AUT ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফর সাউথ এশিয়া একটা আছে, অকল্যান্ড ইউনিভার্সিটিতে যারা পড়তে যাবে। ক্যান্টারবারিতে আছে আননুহা স্কলারশিপ, এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, এই যে 5,000 টাকার মতো আপনাকে ভ্যালু প্রোভাইড করবে। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফ্যাকাল্টি অফ ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি। সো দিস ইজ সামথিং ইউনিক। আমাকে অনেকেই ফাইন আর্টস এর মানুষ বা নাট্যকলার মানুষ এসে জিজ্ঞেস করেন যে এই রিলেটেড কি পড়াশোনার সুযোগ আছে কিনা। দেখেন এই যে কোন কোন দেশের মানুষ এটার জন্য এলিজিবল সেটার একটা লিস্ট দেওয়া আছে। নাম্বার অফ অ্যাওয়ার্ডস 20টা প্রত্যেক বছর দেওয়া হয়, এটা 4টা প্রত্যেক বছর দেওয়া হয়। নিউজিল্যান্ড গ্লোবাল রিসার্চ অ্যালায়েন্স ডক্টরাল স্কলারশিপ, সো দিস ইজ প্রবাবলি ফর দ্য PhD people. Another one is Dean's Asia Scholarship for Faculty of Business and Economics. You have to go through all of these and see details. Let's say আমি একটাতে গেলাম, and then এই যে দেখেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা আছে, and then আমি কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেগুলো সব বলা আছে। এবং তারপরেও যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে, এই যে এখানে এনকোয়ার আছে, এখানে ক্লিক করে আপনি হচ্ছে সমস্ত ইনফরমেশন জিজ্ঞেস করতে পারেন। আর অ্যাপ্লাই ফর স্কলারশিপ, এই যে এখানে এই লিঙ্কে ক্লিক করে হয়তো আপনি ডিরেক্ট যেই অকল্যান্ড ইউনিভার্সিটি যে পেজ থেকে স্কলারশিপের ইনফরমেশনটা শেয়ার করা হয়েছে অফিসিয়ালি, সেই পেজে গিয়ে সমস্ত ইনফরমেশন দেখে আসতে পারেন। সো হোয়াট আই এম ডুইং রাইট নাও, আই এম জাস্ট গিভিং ইউ আ ডিরেকশন। বাট আমি তো আপনাকে চিনি না, স্পেসিফিকলি আপনার কি রিকোয়ারমেন্ট, কোন ডিপার্টমেন্টের আপনি, আমি সেটা জানি না। সো আমি জাস্ট আপনাকে একটা ডিরেকশন প্রোভাইড করলাম, বাট বাকি রাস্তাটুকু হয়তো আপনার একাই হাঁটতে হয়। তো এই হচ্ছে মোটামুটি স্কলারশিপ সম্পর্কিত ইনফরমেশন। আর একটু হচ্ছে লিভিং কস্ট আর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো। তার আগে আমি যেটা বলতে চাই যে দেশের বাইরে আসার প্রসেস নেভিগেট করা, ইট ইজ আ লট স্ট্রেসফুল। আপনার যদি মনে হয় যে আপনার আমার কাছ থেকে সাপোর্ট দরকার, পেইড সাপোর্ট দরকার, তাহলে আপনি আমাকে ইমেল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস এখানে থাকবে। আমি আমার যতটুকু নলেজ এবং এক্সপিরিয়েন্স আছে সেই অনুযায়ী আপনাকে ডিরেকশন প্রোভাইড করার চেষ্টা করব, সাজেশন প্রোভাইড করার চেষ্টা করব। বাট আলটিমেটলি আপনি অ্যাডমিশন বা স্কলারশিপ পাবেন কিনা সেটা ডিপেন্ড করে আপনার প্রোফাইলের স্ট্রেংথের উপর আর ইউনিভার্সিটির উপর। তো আমি জাস্ট একটু কস্ট অফ লিভিং দেই। কস্ট অফ লিভিং এর আমার দেখা সবচেয়ে গোছানো ওয়েবসাইট হচ্ছে এই যে লিভ ওয়ার্ক ইমিগ্রেশন গভর্নমেন্ট.nz, এই ওয়েবসাইটটা। যদিও এই সাইটটা কিছুটা হচ্ছে যারা কাজ করতেছে তাদের কথা ভেবে বানানো, যারা চাকরি করতেছে তাদের জন্য, বাট স্টিল ইউ ক্যান গেট এ লিটল বিট অফ আইডিয়া। সো কস্ট অফ লিভিং ক্যালকুলেটর এটা দিলাম আমি। ধরেন এখানে আপনি বলবেন যে আপনি কোন সিটিতে থাকতে চান। লেটস সে আমি অকল্যান্ডে থাকতে চাই। অকল্যান্ডের কি মেইন সিটিতে থাকতে চান, ক্রাইস্ট চার্চে থাকতে চান, না হ্যামিল্টনে থাকতে চান, মেইন টাউনে থাকতে চান, নাকি রিজিওনাল রুরাল, ইউ ক্যান চুজ। আমি জাস্ট বললাম যে লেটস ক্রাইস্ট চার্চ সিটিতে আমি থাকতে চাই, লিভিং উইথ মাইসেলফ। আপনি কি বাচ্চা কাচ্চা সহ থাকবেন নাকি সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। সো আমি জাস্ট মাইসেলফ দিলাম। অ্যান্ড দেন আই ওয়ার্ক অ্যাজ, সো অনেক কিছু আছে। এটা কেন জিজ্ঞেস করছে, তাহলে আপনি কেমন ইনকাম করবেন সেটাও তারা মোটামুটি একটা আইডিয়া দিবে। সো আমি বললাম আমি সেলসে কাজ করবো, লেটস সে জাস্ট র্যান্ডম, অ্যান্ড দেন সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি কাজ করব। তাহলে দেখেন আমার অ্যাভারেজ স্যালারি কত হইতে পারে সেই রিলেটেড তার একটা আইডিয়া দিছে যে 59,404 নিউজিল্যান্ড ডলার, এই টাকাটা আমি পাইতে পারি পার ইয়ার স্যালারি। অ্যান্ড সেখান থেকে আমার ইনকাম ট্যাক্স কেটে নেবে হচ্ছে $11,000, অনেক কানাডার মতোই হাই ট্যাক্সের কান্ট্রি। আর তারপর হচ্ছে টেক হোম পে, আমি কত টাকা পেতে পারি। সো এই 60,000-এর মধ্যে আমি $45,000 মতো আমার নিজের বাসায় পাবো। আর উইকলি আমাকে কত টাকা দেওয়া হবে, 800 টাকার মতো। মান্থলি আমি 3,800 টাকার কাছাকাছি হচ্ছে পেমেন্ট, আমাকে মান্থলি স্যালারি ক্যাশ ইন হ্যান্ড যেটা আমি পাবো আফটার ট্যাক্স, সেটা তার একটা হিসাব দিছে, যেটা খুবই বিউটিফুল আমার কাছে মনে হয়েছে। কানাডাতে এই ধরনের কোনো ওয়েবসাইট নাই যেখান থেকে আমি এই ধরনের ইনফরমেশন পাইতে পারি। এক্সপেন্সেস, এই দেখেন আপনি কার্টন দুধ কিনবেন সেই দুধের ইনফরমেশন এখানে দিয়ে দিছে। একটা বিগ ম্যাক খাবেন সেটার ইনফরমেশন দিয়ে দিছে। কফি, বটল ওয়াইন যেটা আমরা খাই না, বটল ওয়াইন ফ্রম সুপারমার্কেট, সেগুলোর ইনফরমেশন দিয়ে দিছে। অ্যান্ড দেন ক্লদিং অ্যান্ড ফুড ওয়ারের পিছনে আপনার কত খরচ হতে পারে, হাউস অ্যান্ড ইউটিলিটিস পিছনে আপনার কত, যদি আপনি বাড়ি কিনতে চান বা রেন্ট নিতে চান, সমস্ত ধরনের ইনফরমেশন এখানে দেওয়া আছে। ট্রান্সপোর্টেশন অ্যানাদার বিগ ফ্যাক্টর ফর লট অফ পিপল, সো 360। অ্যান্ড দেন ব্রেক ডাউন করে দিছে উইকলি, মান্থলি, ইয়ারলি, হেলথ, হাউস হোল্ড অ্যান্ড কন্টেন্ট সার্ভিস, রিক্রিয়েশন, কালচার, মিসেলেনাস, আদার এক্সপেন্ডিচার, কমিউনিকেশন, এভরিথিং ভেরি নাইসলি ডান। হ্যান্ডস ডাউন আমার দেখা বেস্ট লিভিং কস্ট ক্যালকুলেটর ওয়েবসাইট হচ্ছে এটা। আর আমি যদি একটু শর্ট করে বলে যাই যে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের জন্য কোথায় যেতে হবে, সেটা হচ্ছে যে immigration.gov.newzealand। এই ওয়েবসাইটে আমি এই ইনফরমেশনগুলো পাইছি। সেটা হচ্ছে যে আপনি আপ টু 3 ইয়ার্স এর মতো পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা পাইতে পারেন। এটা অবশ্যই ডিপেন্ড করবে যে আপনার লেভেল অফ স্টাডিজ এর উপর। এটার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে $700। আর মোটামুটি 80% পিপল
5 সপ্তাহের মধ্যে এই অ্যাপ্লিকেশনের রেজাল্টটা পেয়ে যায়। আর এখানে হচ্ছে দেখেন ওই যে বলে দিছে ওয়ার্ক ফর এনি এমপ্লয়ার ইন এনি জব ইফ ইউ হ্যাভ এ ডিগ্রি অফ লেভেল 7 অর অ্যাবভ। সো আপনি লেভেল 7 এর উপরে যে কোনো ডিগ্রি হুইচ ইজ অনার্স, মাস্টার্স, পিএইচডি যে কোনো ডিগ্রি যদি আপনার থেকে থাকে আপনি যে কোনো এমপ্লয়ারের আন্ডারে কাজ করতে পারবেন, কাইন্ড অফ ওপেন ওয়ার্ক পারমিট টাইপের সিস্টেম। সো এই ছিল আমার যা যা বলার। আমি প্রত্যেকটা ওয়েবসাইটের ইনফরমেশন আমার নিউজ লেটার সাবস্ক্রাইবারদের সাথে শেয়ার করবো, অ্যান্ড নিউজ লেটারের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনি গিয়ে পড়ে দেখে আসতে পারবেন। আমি যদি কোনো কিছু মিস করে যাই, নো সোয়েট, আপনি নিজে গিয়ে পড়লেই আপনার সমস্ত কিছু বের হয়ে যাবে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকের ভিডিওতে আমি অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। যদি এই ইনফরমেশনগুলো আপনার কোনো কাজে লাগে, দেশের বাইরে আসার প্রসেসটাকে যদি আপনাকে একটু হলেও সহজ করে দেয়, আমার কাছে খুব ভালো লাগবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক দোয়া থাকলো আপনাদের জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।